প্রধান নেশি খোঁজ এর পক্ষ থেকে সমগ্র জগৎবাসীর কল্যাণ কামনা করে শুরু করছি আজকের সাইকোলজির অন্তিম ক্লাস। पंख शुद्ध कोमल नय भरोसायोग्य। कुछ बनना है तो पंख की तरह बनो जो आसमान से गिरते हुए भी नहीं टूटते और अपने को যথাস্থিতি बनाए रखते हैं। এর আগে যতগুলো ক্লাস করেছি প্রত্যেকটি ভিডিও থেকে একটি দুটি কোশ্চেন আসার মতোই করেছি। আজকেও যে ভিডিওটি করব এখান থেকেও দুটি কোশ্চেন তোমরা অবশ্যই কমন পাবে বলে আমি মনে করছি। যাই হোক, আজকে অন্তিম ক্লাসে বেশি কথা বলবো না, ইম্পর্টেন্ট টপিকে ঢুকে যাব, শেষে কিছু কথা বলবো তোমাদের। দেখতে থাকো ভিডিওটি। আজকের অন্তিম ক্লাস ব্যতিক্রমধর্মী শিশুদের শিক্ষা হচ্ছে ব্যতিক্রমধর্মী শিশুদের ব্যতিক্রমী শিশুদের শিক্ষা শিক্ষা খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট সাইকোলজির। টেটে অবশ্যই এখান থেকে একটি কোশ্চেন পাবে এবং আজকে যেটি পড়াবো এখান থেকে দুটি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পাবে। ব্যতিক্রমী শিশু, দেখো আমরা ইতিমধ্যে অবগত হয়ে গেছি যে ব্যতিক্রমী শিশু বলতে কারা। ব্যতিক্রমী শিশুদের মধ্যে দেখো স্বাভাবিক স্থিতির আমাদের যে মানসিক প্রবৃত্তি বা মানুষের স্বভাব আচার আচরণ এর থেকে কিছু ভিন্ন প্রকৃতির আমাদের আশেপাশে লোক বা মানুষ দেখতে পাই, তারাই হচ্ছে ব্যতিক্রমধর্মী শিশু। ব্যতিক্রমধর্মী শিশু বলতে আমাদের মাথায় প্রথমেই দেখবে যে ডিসেবিলিটির কথাগুলো বা যারা হচ্ছে অক্ষম তাদের কথা আসে, কিন্তু ব্যাপারটি এখানে সেটি নয়। ব্যতিক্রমধর্মী শিশু এই স্বাভাবিকের থেকে কমজোর হতে পারে, আবার স্বাভাবিক থেকে বেশি বুদ্ধিদীপ্ত হতে পারে, সেই নিয়ে আজকের আলোচনা করব। যাই হোক, এই ব্যতিক্রমধর্মী শিশুদের উপরে প্রথম চর্চা শুরু হয়েছিল। দেখো আমাদের যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা আমরা জানি, সেই এই ব্যতিক্রমধর্মী শিশুদেরকে তিনটি ভাগে ভাগ করেছিল। কি করেছিল? ব্যতিক্রমধর্মী শিশুদের তিনটি পার্টে ভাগ করেছিল। ইম্পেয়ারমেন্ট, নাম্বার 2 হচ্ছে ডিসএবিলিটি অ্যান্ড 3 হচ্ছে হ্যান্ডিক্যাপ। এই তিন শ্রেণীর जो ব্যতিক্রমধর্মী শিশু এই তিন শ্রেণীতে ভাগ করলেন কে? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটি খেয়াল রাখবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই তার মধ্যে দেখো ইম্পেয়ারমেন্ট বলছে যারা নাকি স্বাভাবিকের থেকে ভিন্ন প্রকৃতির, কিন্তু তাদের কিন্তু একদম যে কাজের ক্ষমতা থাকে না তা নয়। এই যে ডিসএবিলিটি, দেখো ডিসএবিলিটি বলতে অক্ষম শ্রেণীর, কোনো একটি বিষয়ে তারা সেই কাজটি করতে পারে না। যেমন কি ধরো কারো চোখ কানা হয়ে গেল বা কারো হাত একদমই অকেজো হয়ে গেল, তাদের কি কিন্তু সেই যে দৃষ্টি দেখার, চোখ দিয়ে দেখার ক্ষমতা একদম থাকে না, ডিসএবিলিটি। এবং এই হ্যান্ডিক্যাপ কারা, দেখো ডিসএবিলিটি এবং হ্যান্ডিক্যাপের মধ্যে যে মেন কথাটি, এটি একটু মাথায় রাখবে তাহলে হবে, তেমন মনে রাখারই না, কিন্তু একটু বুঝে নিতে হবে। ডিসএবিলিটি হচ্ছে অক্ষম, মানে একটি কাজ করতে পারবে না আমাদের কোনো শারীরিক অঙ্গ, সেটি। আর হ্যান্ডিক্যাপ কারা? হ্যান্ডিক্যাপ হচ্ছে কমজোর, তাদের ধরো কোনো একটি হাতেই হোক বা চোখেই হোক কমজোরি আছে, কিন্তু তাদের প্রচেষ্টার দ্বারা তাদের সেই প্রতিকূলটাকে পেরিয়ে কাজটিকে সম্পূর্ণ করতে পারে তাদের প্রচেষ্টা এবং সাহায্যে। এটি হচ্ছে হ্যান্ডিক্যাপ, যারা হচ্ছে একটি কাজ স্বাভাবিকভাবে করতে পারবে না, কিন্তু সেই প্রতিকূলতাকে তারা চেষ্টার দ্বারা কাটিয়ে উঠতে পারে, তারা হচ্ছে হ্যান্ডিক্যাপ বা ডিসএবিলিটি, সেই কাজটি করতে অক্ষম। এই তিনটি ভাগে ভাগ করেছিল WHO। আজকের ক্লাসটি একটু বড় হবে, শেষ ক্লাস সাইকোলজির, তো দেখতে থাকো। এরপরে দেখো ইম্পর্টেন্ট পার্ট, এই যে ব্যতিক্রমধর্মী শিশুদের কথা মাথায় কোথায় আসে, কারা প্রথমে এর প্রতি ভাবনা চিন্তা শুরু করেছিল?
এবং কি করেছিল কে? দেখো, স্পেন, ইউরোপ কান্ট্রি স্পেনের একজন সন্ত মানে সাধু সন্ন্যাসীর মধ্যে এই চিন্তা ভাবনাটি প্রথম আসে যে যারা ব্যতিক্রম ধর্মী আছে, কমজোর আছে, বা বধির বলতে পারি আমরা, বধিরদের কথা চিন্তা করে তিনি শিক্ষা পদ্ধতির একটি ব্যবস্থা চালু করেছিলেন। তিনি হচ্ছেন মহান ব্যক্তি, সেই স্পেনের মহান সাধু বা ব্যক্তি কে ছিলেন? বলছে পেড্রো পন্সে ডি লিয়ন মহোদয় 1555 খ্রিস্টাব্দে এই বধিরদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন। তিনি তার চেষ্টার দ্বারা এই বধিরদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। স্পেনের সাধু কে ছিলেন? পেড্রো পন্সে ডে লিয়ন মহোদয় 1555 খ্রিস্টাব্দে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে বধিরদের জন্য আরেকজন মহান ব্যক্তি, উনি কি করলেন? 1620 খ্রিস্টাব্দে একজন মহান ব্যক্তি জোয়ান প্যাবলো মহোদয় কি করলেন? এই বধিরদের জন্য স্পর্শ করে, তারা যেন টাচ করে করে পড়তে পারে তেমন একটি বই লিখলেন। পেড্রো পন্সে বলছে স্পর্শ করে বধিররা পড়তে পারে তেমন একটি বই লিখেছিলেন কে? জোয়ান প্যাবলো মহোদয় 1620 খ্রিস্টাব্দে। এরপরেই দেখো, এই বধিরদের সঙ্গে সঙ্গে মুখ এবং বধির একসঙ্গে। বধির মানে কি? কানে যারা শুনতে পায় না, এবং মুখ কারা? মুখ হচ্ছে যারা বলতে পারে না। এই মুখ যারা বলতে পারে না এবং কানে শুনতে পারে না, মুখ এবং বধিরদের জন্য চিন্তা করলেন, এবং চিন্তা করার পরে আরেকটি শিক্ষা পদ্ধতি চালু করলেন, যেটি নির্দেশাত্মক শিক্ষা পদ্ধতি। সেটি কে চালু করেছিলেন? নির্দেশাত্মক শিক্ষা পদ্ধতি বলছে জর্জ ডাল গার্নো 1680 খ্রিস্টাব্দে মুখ এবং বধিরদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বা নির্দেশাত্মক পদ্ধতি চালু করেছিলেন মুখ এবং বধিরদের জন্য। 1680 খ্রিস্টাব্দে 80 খ্রিস্টাব্দে জর্জ ডাল গার্নো, এই জর্জ ডাল গার্নো মহোদয় 1680 খ্রিস্টাব্দে মুখ এবং বধিরদের জন্য নির্দেশাত্মক প্রক্রিয়া চালু করেন। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আসতে পারে যে মুখ এবং বধিরদের জন্য নির্দেশাত্মক যে প্রক্রিয়া, শিক্ষণ পদ্ধতি বা প্রক্রিয়া, সেটি চালু করেছিলেন কে? জর্জ গালডার্নো। এরপরে দেখো আরেকটি ইম্পর্টেন্ট পার্ট বলতে 1784 খ্রিস্টাব্দে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে শিক্ষা পদ্ধতির ব্যবস্থা চালু করেন। কোথায়? প্রথম ফ্রান্সে। এই দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতির কথা কোথায় চালু হয়েছিল? পদ্ধতি প্রথম ফ্রান্সে। এবার হচ্ছে দৃষ্টিহীনদের কথা। দেখো, দৃষ্টিহীন বালকদের কথা, বালকদের শিক্ষা কোথায় চালু হয়েছিল? ফ্রান্সে চালু হয় দৃষ্টিহীন বালকদের শিক্ষা পদ্ধতির কথা ফ্রান্সে চালু করেছিলেন। এবং এখান থেকে আমরা জানি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটি বারবার জিজ্ঞাসা করে থাকে টেটে, সেটি হচ্ছে ব্রেল পদ্ধতি। লুইস ব্রেল মহোদয় দৃষ্টিহীনদের জন্য এমন একটি পদ্ধতি চালু করলেন যারা
না দেখে শুধু টাচ করে করেই বইগুলি যাতে পড়তে পারে এমন একটি পদ্ধতি বা সিস্টেম বই তিনি আবিষ্কার করলেন। কে? লুইস ব্রেল। লুইস ব্রেল, PRAILLE। লুইস ব্রেল মহোদয় এমন একজন ব্যক্তি, ইনিও ফ্রান্সের ছিলেন। ফ্রান্সে এমন একটি পদ্ধতি চালু করলেন যাদের দৃষ্টি নেই তারাও যাতে টাচ করে করে বই পড়তে পারে, সেটি হচ্ছে লুইস ব্রেল পদ্ধতি নামে পরিচিত। ইনি কি করেছিলেন দেখো, খুব ইম্পর্টেন্ট যে সিস্টেমটি তৈরি করেছিলেন সেটি কি নামে পরিচিত এটি জিজ্ঞাসা করে অনেক সময়। এমবোসড, EMBOSSED, এমবোসড ডট। এমবোসড ডট উনি যে পদ্ধতিটি বা যে লেটারগুলি বানিয়েছিলেন সেই লেটারগুলি হচ্ছে এমবোসড ডট নামে পরিচিত। এখানে 6টি ডট দ্বারা, কটি ডট? 6টি ডট দ্বারা সেই লেটারগুলি 1 থেকে A to Z সব লেটারগুলি এই 6টি ডট দ্বারা উনি তৈরি করেছিলেন বা আবিষ্কার করেছিলেন। সেটি লুইস ব্রেল পদ্ধতি নামে আমরা জেনে থাকি। লুইস ব্রেল পদ্ধতি তাহলে কাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল? ব্রেল পদ্ধতি ব্যবস্থা করা হয়েছিল দৃষ্টিহীন শিক্ষার্থীদের বা শিশুদের জন্যে। এই ব্রেল পদ্ধতি খুব ইম্পর্টেন্ট। দেখো বলতে পারে যে লেটারগুলির নাম কি? এমবোস ডট। কটি লেটার আছে? সেখানে 6টি লেটার আছে। আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন এর সঙ্গে যুক্ত, যেটি ইউনেস্কো 1950 খ্রিস্টাব্দে, দেখো ইউনেস্কো 1950 খ্রিস্টাব্দে কী করলেন? এতে সারা বিশ্বে বিভিন্ন ভাষায় উনি এই ব্রেল যে লেটারগুলো, লুইস ব্রেলের যে লেটারগুলো, সেই লেটারগুলো রচনা করলেন। 1950 খ্রিস্টাব্দে সারা দেশের বিভিন্ন ভাষায় এই লেটারগুলো সকলকে দিয়ে দিলেন যাতে সমস্ত বিশ্বের সেই দৃষ্টিহীন শিশুরা পড়ার সুযোগ পায়। এরপরে দেখো এর সঙ্গে সঙ্গে আরেকটি টার্ম আছে খুবই ইম্পর্টেন্ট, ঠান্ডায় জমে যাচ্ছে সব। এত ঠান্ডা পড়তে শুরু করেছে কদিন ধরে আমাদের, হঠাৎ করে এত ঠান্ডা মনে হয় এই ডিসেম্বরের প্রথম দিকে, এর আগে খুবই কমই পড়েছে। এর আগে যে আমাদের এখানে নিম্নচাপটি হলো ওই বৃষ্টির কারণেই মনে করছি এত ঠান্ডাটা পড়েছে। যাই হোক, অনেক বছর পরে অ্যাডভান্স ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। ঠান্ডার মজা নিতে থাকে এবং প্রিপারেশন নিতে থাকো সকলে। এবার দেখো যে টার্মটি ইউজ হচ্ছে সমগ্র বিশ্বে, সেটি হচ্ছে স্পেশাল ক্লাস। খুবই ইম্পর্টেন্ট টার্ম, স্পেশাল ক্লাস। এই টার্মটি দেখো স্পেশাল ক্লাস কাদের জন্য দরকার হয়েছিল? সাধারণত এই যে প্রতিবন্ধী শিশুদের কথা মাথায় রেখে এই টার্মটি প্রচলিত হয়। এটি একটি স্পেশাল ক্লাস। টার্মটি কিসের সঙ্গে যুক্ত এমন কোশ্চেন আসতে পারে। টার্মটি যুক্ত প্রতিবন্ধী শিশুদের জন্য যে ব্যবস্থা, প্রতিবন্ধী শিশুদের জন্য এই টার্মটি ইউজ হয়। এই প্রতিবন্ধীর সঙ্গে দেখো আরেকটি টার্ম ইউজ হতো। প্রতিবন্ধী শব্দটি পরে আসে, প্রতিবন্ধী শব্দটির আগে বিকলাঙ্গ এই টার্মটি ব্যবহার হতো। এই টার্ম এর পরিবর্তে এখন প্রতিবন্ধী টার্মটি ইউজ হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে বিকলাঙ্গ শব্দের পরিবর্তে এখন কোন টার্মটি ইউজ হয়? সেটি হচ্ছে প্রতিবন্ধী। আর এই স্পেশাল ক্লাস যে টার্মটি, সেটিও প্রতিবন্ধীর সঙ্গে। এটি কখন প্রচলিত হয় এমন কোশ্চেন অনেক সময় জিজ্ঞাসা করে দেয়। এটি সারা বিশ্বে প্রচলিত হতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে।
সময় থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে এই স্পেশাল ক্লাস টার্মটি ইউজ হতে থাকে প্রতিবন্ধী শিশুদের জন্য। খুবই ইম্পর্টেন্ট পার্ট। এবার দেখো আমাদের ভারতবর্ষে এই যে বধির বা প্রতিবন্ধী শিশুদের কথা মাথায় রেখে যে পদ্ধতি বা স্কুল শিক্ষার ব্যবস্থাগুলি চালু করেছিল সেটি হচ্ছে 1885। কবে দেখো, সেটি হচ্ছে 1885 আমাদের ভারতবর্ষে। এই 1885 খ্রিস্টাব্দে এই প্রতিবন্ধী শিশুদের কথা মাথায় রেখে শিক্ষা পদ্ধতির কথা চিন্তা করতে থাকে। এরপরে দেখো আরেকটি ইম্পর্টেন্ট পার্ট যেটি এই প্রতিবন্ধীদের সঙ্গেই যুক্ত, সেটি একটি টার্ম হচ্ছে সেরিব্রাল পালসি। সেরিব্রাল পালসি কি সংক্ষেপে একটু জেনে নেব। আবারও বলছি, আজকের ক্লাসটি সাইকোলজির শেষ ক্লাস এই সেশনের জন্য, এবং ক্লাসটি খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটি কোশ্চেন এবং এর পরের একটি ক্লাস পড়াবো যেটি শিশুদের জন্য যে সাংবিধানিক ব্যবস্থাপনা, ওখান থেকে একটি কোশ্চেন অবশ্যই তোমরা দেখতে পারবে। তো যেটির কথা বলছিলাম সেরিব্রাল পালসি। সেরিব্রাল পালসি কি? সেরিব্রাল পালসি হচ্ছে, দেখো জন্মের পূর্বে যখন শিশু গর্ভে থাকে, মাতৃগর্ভে থাকে, তখন যদি কোনো কারণে মা সেই শিশু সমেত আঘাত পায়, মানে পেটের মধ্যে যদি শিশু আঘাত পায়, তখন বিশেষ করে মাথায় আঘাত লাগলে সেই মাথার কিছু নার্ভ যে ডিসএবিলিটি বা অক্ষম হয়ে যায়, সেই আঘাত থেকে যে ক্ষতিগ্রস্ত শিশু, তার যে কমজোরি থাকে জন্মানোর পরে, তার ভেতরে যে কমজোরিগুলো বা অক্ষমতাগুলো থাকে, সেইটিকেই বলা হচ্ছে সেরিব্রাল পালস। তাহলে সেরিব্রাল পালস কখন হয়? সাধারণত মাতৃগর্ভে থাকা অবস্থায় কোনো শিশু যদি আঘাতপ্রাপ্ত হয়, তাদের হচ্ছে এই সেরিব্রাল পালসি রোগটি দেখা দেয়। এই সেরিব্রাল পালসি প্রথম থেকে দেখো সবার যে বৃহৎ ধরনের থাকে তা না। এই সেরিব্রাল পালসি জন্মের পরে ঠিকঠাক চিকিৎসা পদ্ধতি করতে থাকলে সেই শিশুটি কিন্তু অনেকটাই রিকভারি করে ফেলে। তাই যাই হোক, সেরিব্রাল পালস আমাদের ভারতবর্ষের সেরিব্রাল পালসি শিশুদের কথা মাথায় রেখে 1973 সালে একটি বিদ্যালয় স্থাপিত হয়েছিল। কত খ্রিস্টাব্দে? 1973 সালে একটি বিদ্যালয় স্থাপিত করা হয় এই ধরনের সেরিব্রাল পালসি ইফেক্টেড চিলড্রেনদের জন্য। এবার আরেকটি ইম্পর্টেন্ট পার্ট এর সঙ্গে দেখো, এই যে প্রতিবন্ধী শিশুদের শিক্ষণ পদ্ধতির কয়েকটি পদ্ধতি তোমরা জেনে নাও, অনেক সময় জিজ্ঞাসা করে দেয়। আমরা এর আগে দেখলাম, দেখো আরেকটা দেখি, আত্মশিক্ষণ পদ্ধতি। প্রতিবন্ধী শিশুদের শিক্ষণ পদ্ধতি এটি হচ্ছে প্রতিবন্ধী শিশুদের শিক্ষণ পদ্ধতি। ইংটি একটু কম আছে মনে হচ্ছে, দেখো তবু দেখে নাও, বুঝতে পারবে। প্রতিবন্ধী শিশুদের শিক্ষণ পদ্ধতি। 1 নম্বর, কয়েকটি টার্ম মনে রাখবে, এর মধ্যে থেকে অনেক সময় জিজ্ঞাসা করে দেয়। আত্মশিক্ষণ বলছে, আত্মশিক্ষণ পদ্ধতিটি, এই পদ্ধতিটি কে নির্মাণ করেছিলেন? মন্তেসরি মহোদয়। মন্তেসরি পদ্ধতি হচ্ছে এই প্রতিবন্ধী শিশুদের জন্য আত্মশিক্ষণের ব্যবস্থা বলেছিলেন। এরপরে আমরা আগে দেখেছি নির্দেশাত্মক শিক্ষণ। কে দেখলাম? জর্জ ডালগার্নো।
জর্জ ডাল গার্নো। তারপরে হচ্ছে সঞ্চালনমূলক শিখন, সঞ্চালনমূলক শিখন কে করেছেন? পিরিয়ার পিরিয়ার কি করলেন? সঞ্চালনমূলক শিখন পদ্ধতি চালু করেছিলেন পিরিয়ার। নম্বরে আছে তোমরা শারীরবৃত্তীয় শিখন পদ্ধতি হচ্ছে সেগুইন মহোদয়, সেগুইন মহাদের আছে শারীরবৃত্তীয় শিখন পদ্ধতি। এবং কম্পন স্পর্শ খুবই ইম্পর্টেন্ট পদ্ধতি। কম্পন স্পর্শ পদ্ধতিটি হচ্ছে সোফিয়া অ্যালকর্নের, সোফিয়া অ্যালকর্ন মহোদয়া স্পর্শ এবং কম্পন স্পর্শ পদ্ধতিটি চালু করে। 11-12 হেলেন কেলারের জীবন কাহিনী ছিল, সেখানে দেখেছিলাম আমরা হেলেন কেলার মহোদয়া কিন্তু সেই কম্পন পদ্ধতি, সে কিন্তু দৃষ্টিহীন ছিল, বধির ছিল, মুখ ছিল, দৃষ্টিহীন ছিল, বধির ছিল। তিনি এই কম্পন টাচ করে করে কারো গলায় হাত দিয়ে যে শিখেছিল শিক্ষাটা, সেটি কিন্তু এই যে সোফিয়া অ্যালকর্নের যে কম্পন স্পর্শ পদ্ধতির দ্বারা। তো খুবই ইম্পর্টেন্ট পার্ট আমাদের যে ব্যতিক্রমী শিশুদের জন্য যে শিক্ষা পদ্ধতি বা ব্যবস্থাপনাগুলো চালু হয়েছিল আমাদের এখানে বা বিভিন্ন বিশ্বের, তার মধ্যে ইম্পর্টেন্ট যে পার্টগুলি আসার মতো আমাদের টেটে, সেগুলো আলোচনা হলো এখানে। এর সঙ্গে সঙ্গে আরেকটি পার্ট আলোচনা করব, যেটি বলছিলাম সেটি হচ্ছে এই শিশুদের জন্য যে সাংবিধানিক অধিকার বা দরজা দিয়েছিল, সাংবিধানিক ব্যবস্থাপনা, তার উপরে কয়েকটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এসে থাকে। খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সাংবিধানিক ব্যবস্থাপনা কাদের জন্য? আমাদের শিশুদের জন্য। সাংবিধানিক ব্যবস্থাপনার মধ্যে দেখো প্রথমেই যেটি আছে পার্ট 3 আর্টিকেল 24, পার্ট 3 আর্টিকেল 24। আর্টিকেল 24-এ কি আলোচনা হয়েছে বা সেখানে কি বলা হয়েছে? আর্টিকেল 24-এ বলা হয়েছে 14 বছরের নিচে শিশুদের কোনো বিপজ্জনক স্থানে তাদের কাজে লাগানো যাবে না। 14 বছরের নিচের শিশুদের কোনো বিপজ্জনক স্থানে কাজে লাগানো যাবে না। বিপজ্জনক স্থান বলতে যেমন কয়লার খনি বা কোনো কারখানা, ভারী কারখানা, যেখানে খুবই অতি সহজে দুর্ঘটনা হয়ে যেতে পারে, যেমন কোনো কীটনাশক কারখানা হতে পারে বা কোনো ভারী ফ্যাক্টরি হতে পারে, সেখানে এইরকম বিপদ সংকুল যে ফ্যাক্টরিগুলো বা এরিয়াগুলো, সেখানে এই 14 বছরের নিচে শিশুদের কাজে লাগানো যাবে না। সেটি কোথায় বলা হলো? বলা হলো আর্টিকেল 24-এ 14 বছরের নিচের শিশুদের কিন্তু সেই সমস্ত জায়গায় কাজে লাগানো যাবে না 24 আর্টিকেলে বলা। পরে হচ্ছে পার্ট 4 আর্টিকেল নাম্বার 45। আর্টিকেল নাম্বার 45 কি বলা হয়েছে? সেখানে বলা হলো
14 বছরের নিচে শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। কাদের? আমাদের গভর্নমেন্টকে কী করতে হবে? আর্টিকেল 45 খুবই ইম্পর্টেন্ট, আমাদের সাংবিধানিক ব্যবস্থাপনা যে কোশ্চেনগুলো এসে থাকে সেটি, যে 45-এ বলা হয়েছে যে 14 বছরের নিচে কাদের? এই যে 14 বছরের নিচে যেই শিশুরা থাকে, আমরা বলতে পারি যে 8 পর্যন্ত যেই সমস্ত শিশুরা পড়াশোনা করে তাদের হচ্ছে অবৈতনিক এবং বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক না, কম্পালসারি। হ্যাঁ, কম্পালসারি যে সিস্টেম, কম্পালসারি, অবৈতনিক এবং বাধ্যতামূলক বলছে সর্বশিক্ষা, যেটি সবার জন্য শিক্ষার কথা বলেছিলেন সেটি হচ্ছে এটি অবৈতনিক শিক্ষা। কততে আছে? 45-এ 14 বছরের নিচে সকলকে বিনামূল্যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা। তো 1974 সালে জাতীয় শিশু নীতি, পেনটা একটু চেঞ্জ করতে হবে মনে হচ্ছে, জাতীয় শিশু নীতি। এই 1974 সালে জাতীয় শিশু নীতিতে কি বলা হলো? সেখানে বলা হয়েছিল এই যে মানব সম্পদ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সম্পদ হচ্ছে এই শিশু। সেটি 1974 সালের জাতীয় শিশু নীতিতে বলা হয়েছিল আমাদের দেশের বা বিশ্বের একটি মুখ্য সম্পদ হচ্ছে এই শিশু। এরপরে 2009 সালে দেখো RTE বলছে, RTE রাইট টু এডুকেশন বলছে, রাইট টু এডুকেশন এটি কবে চালু হয়েছে? 2009 সালে প্রস্তাব হয় এবং 2009-এ প্রস্তাবিত হয়েছিল দেখো, এবং 2010-এ 1 এপ্রিল এটি প্রচলিত হয়েছিল। রাইট টু এডুকেশন অ্যাক্ট খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। 2009 সালে প্রস্তাবিত হলো, 2010 সালে 1 এপ্রিল এটি চালু হয়েছিল রাইট টু এডুকেশন অ্যাক্ট। এটিও খুব ইম্পর্টেন্ট পার্ট, যে শিক্ষা হচ্ছে সকলের অধিকার। তাহলে এই গুরুত্বপূর্ণ পার্টটি আশা করছি তোমাদের কাজে লাগবে বলে আমি মনে করছি। আমার এক্সপিরিয়েন্সে দিয়ে আমি তোমাদের সঙ্গে এই আলোচনাগুলো করলাম এবং আমার যে অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতাগুলো পরীক্ষা দেওয়ার পরে সেগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এর মধ্যে থেকে আর্টিকেল এই 14 বছরের নিচে শিশুদের কোথায় কাজে লাগানো যাবে না, বা বলছে এমন বিপদসংকুল এরিয়াতে কত বছরের নিচে শিশুদের কাজে লাগানো যায় না, এবং 45-এ বলা হয়েছে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা কাদের জন্য করা হয়েছিল, কোন আর্টিকেলে আলোচনা হয়েছে। এবং 1974 জাতীয় শিশু নীতি RTE ইম্পর্টেন্ট অ্যাক্ট রাইট টু এডুকেশন যে 2009 সালে প্রস্তাবিত হলো, 2010 সালে 1 এপ্রিলে চালু হয়। আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। সাইকোলজির এই সেশনের অন্তিম ভিডিও ছিল এটি। অন্তিম ভিডিওতে যতগুলি কভার করলাম, এরপরের 2-1টা ভিডিও বানাবো এই সেশনের জন্য। যদি বানাই সেগুলি হচ্ছে তোমার পেডাগোজিক্যাল কিছু কোশ্চেন বা টার্ম, সেখানে অ্যাকচুয়ালি তোমাদের অভিজ্ঞতা থেকেই অ্যান্সারগুলো করাই আমার মনে হয় বেটার। ওখানে আরেকটা আমার বিশেষ এক্সপিরিয়েন্স এবং অনুভব তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা যে সাইকোলজি যে টার্মগুলো আসে বা অন্যান্য কোশ্চেনগুলো যেখান থেকে সাবজেক্টিভ ওয়াইজ কোশ্চেনগুলো আসে, সেখানে তোমরা দিমাগ লাগিয়ে কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো দাও, সেখানে 90% সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি বিশেষ করে বলছি যারা পেডাগোজিক্যাল সিলেবাসটি কমপ্লিট করতে পারছো না, তারা কি করবে? তারা কিন্তু
দিমাগ দিয়ে খেলতে যাবে না। তোমরা সব সময় দিল থেকে উত্তর খোঁজার চেষ্টা করবে, দেখবে দিল থেকে যে উত্তরটা বেরিয়ে আসবে, পেডাগোগির জন্য কিন্তু স্পেশালি বলছি, মন থেকে যেই অ্যান্সারটি তোমাদের বেরিয়ে আসবে সেটাই টিক মারবে। আশা করছি 75% তোমাদের ঠিক হবে। কারণ পেডাগোগিক্যাল ক্লাসগুলো ফার্স্ট ভিডিওটি যখন তোমাদের জন্য বানিয়েছিলাম সেখানেই বলেছিলাম সাইকোলজি যদি নীতিবোধ থাকে তাহলে কিন্তু পেডাগোগি বা সাইকোলজি তোমরা শিখে যাবে। তো নীতিবোধ দেখবে ব্রেন থেকে কিন্তু আসে না, নীতিবোধ আমাদের দিল থেকে আসে। আমরা যেটা বিশ্বাস করি হার্ট টাচিং পয়েন্টগুলো বা সফট কর্নারগুলো, তাই পেডাগোগিক্যাল ক্লাসগুলো কিন্তু তোমরা ব্রেন থেকে নয় দিল থেকে করার চেষ্টা করবে, আমার সাজেশন, পার্সোনালি সাজেশন। এরপরে তোমাদের চিন্তাভাবনা দিয়ে দেখবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিপারেশন ভালো হোক এবং পরীক্ষা আরও ভালো হোক, সকলের একটি খুব বেতার রেজাল্ট আসুক, এই উইশ করে আজকের ভিডিওটি এবং সাইকোলজির ক্লাসটি এই সেশনের জন্য শেষ করছি। সকলে স্পেশাল থ্যাঙ্কস টু ইউটিউব।